আমাকে যেটা হয়েছিল আমার ভাইবা বোর্ডে আমি ঢোকার সাথে সাথেই আমাকে বলেছেন জাস্ট গেট আউট। আমার সমাজবিজ্ঞান পরীক্ষার আগের দিন আমার বাবা মারা যায়। আর আমার এক জায়গায় বিয়ে হওয়ার কথা ছিল, কাজের পেশ পর্যন্ত গিয়েছিলাম, কিন্তু বিয়েটা হয়নি। আমার পৃথিবী ঘুরে পাই না কোথাও আমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু তুমি। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমরা জানি প্রত্যেকটি সফল ব্যক্তির সফল হওয়ার পেছনে একটি মৌলিক গল্প থাকে, আর সেই গল্পটি খুঁজলে দেখা যায় তাদের চলার পথটা কতটা কঠিন ছিল। তেমনি একটি সফলতার গল্প নিয়ে আজকে ঢাকা ক্যানভাস পাওয়ার্ড বাই আম্বার প্রপার্টিজ অনুষ্ঠানে হাজির হয়েছে আমি আরিফুল ইসলাম। আর আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন একজন সৎ, মেধাবী এবং বিচক্ষণ সরকারি কর্মকর্তা জনাব কামরুল হাসান সোহেল। তিনি বর্তমানে কেরানীগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার ভূমি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত আছেন। তো স্যার, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। শুরুতেই জানতে চাবো আপনার শৈশব কোথায় কেটেছে এবং কোথায় পড়াশোনা করেছেন? শৈশব বলতে আমার বয়স 5 বছর পর্যন্ত আমি নানির কাছে বড় হয়েছি, খুলনাতে ছিলাম। এরপরে বরিশালের বরগুনা জেলায়, এখানেই আমার প্রাইমারি, সেকেন্ডারি, কলেজ লেভেল তিনটাই বরগুনাতেই কেটেছে। এবং এই বরগুনার আলো বাতাস এবং সেই সিডর বিধ্বস্ত এলাকা, প্রাকৃতিক দুর্যোগের প্রবণ যে এরিয়া, সেই এরিয়ায় সব কিছুর সাথেই বড় হয়েছি। এবং এই শহরের আসলে কীভাবে বুঝাবো, খুবই অগ্রসর মানবতার দিক থেকে যদি হিসাব করি খুবই পিছিয়ে পড়া একটি জেলা। আমার চাকরি হওয়ার পরে আমার বাড়িতে বিদ্যুৎ সংযোগ গেছে আর কি, এরকম একটি বিষয়। এতটাই গ্রাম্য একটি পরিবেশ, সেই পরিবেশেই বেড়ে ওঠা। দেশ সেরা মেধাবীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বিসিএস পরীক্ষা। আপনার বিসিএস এর পথ চলাটা কেমন ছিল? আসলে বাংলাদেশ সিভিল সার্ভিস এই বিষয়ে পথ চলা সংক্ষেপে আলোচনা করাটা আসলে কঠিন। এটি আসলে প্রত্যেকটা ছাত্রের কাছে একটি স্বপ্নের মতো। যদিও আমি খুব একদম অজপড়া গায়ে বড় হয়েছি, যার কারণে প্রাইমারি বা আমার মাধ্যমিক, ইভেন কলেজ লাইফেও কিন্তু আসলে যে একদম বিসিএস ক্যাডার হব বা হতে হবে এরকমের কোনো অ্যাম্বিশন আসলে ছিল না। কিন্তু যখন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, যখন হলে উঠলাম, যেহেতু ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম, যার কারণে সবার সাথে পরিচিতিটা খুব বেশি ছিল। এবং দেখতাম আমাদের বড় ভাইরা যখন এক একজন বিসিএস ক্যাডার হয়ে যাচ্ছেন, প্রতি বছরই যখন রেজাল্ট দিত তখন দেখতাম যে বিসিএস ক্যাডার হয়ে যাচ্ছেন, এবং তাদের যে সামাজিক যে একটা স্বীকৃতি বা মানুষের সাথে কাজ করার যে একটা সুযোগ, সেই বিষয়ে অবহিত হয়েছে। আর গ্রামে যারা আমরা পড়াশোনা করি, আমাদের মধ্যে একটা বিষয় থাকে যে আমরা পড়াশোনার ক্ষেত্রে একটা স্বনির্ভরতা থাকে আমাদের। যেমন উদাহরণ হিসাবে যদি বলি, যে আমরা যখন কোনো অধ্যায়ের অঙ্ক করতে বলতো আমাদের, আমরা একটা উদাহরণের একটা অঙ্ক করতাম, কিন্তু বাকিগুলো সব আমরা সলভ করতাম। মানে এরকমের একটা আত্মনির্ভরতা আমাদের মধ্যে কাজ করেছে, এটা খুবই দরকার। শহর এলাকায় যেটা হয় যে আসলে আপনি যদি ইসলাম শিক্ষা পড়ানো হয়, সেখানেও দেখা যাবে যে নোট বইটা মুখস্থ করে বা এটা নোট করে তারপর স্টুডেন্টের সামনে দেওয়া হয়। আর তো এই কারণে ছাত্ররা যখন পরীক্ষার জন্য বসে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্যে, তখন আসলে তিনি যদি এই বিষয়ে দক্ষ না হন, স্বনির্ভর না হন, তাহলে প্রবলেম করেন। তো সেই দৃষ্টিকোণ থেকে একটা বিশ্বাস সবসময় ছিল। আমি ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় আমার মেরিট তালিকায় আমার নাম, আমার পজিশন ছিল 31। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবশ্যই খুব ভালো ফলাফল এবং যে কোনো সাবজেক্ট চাইলেই পাওয়া যেত। সেখান থেকে আমি পড়াশোনা করেছি ফিন্যান্স বিভাগে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণত বিজনেস ফ্যাকাল্টির সবচেয়ে প্রেস্টিজিয়াস বিভাগ হিসাবে এটাকে দেখা হয়। তো সেখানেও আমি পড়াশোনা করেছি, কিন্তু আমি যেহেতু স্কুল আমার যেহেতু আমার কলেজ এবং আমার মাধ্যমিকে সায়েন্স বিভাগে আমি ছিলাম, কাজে আমি যখন ফিন্যান্স বিভাগে ভর্তি হলাম, এই সায়েন্স থেকে ব্যবসায় অনুষদ, সেখানে আসলে নিজেকে খুব বেশি যে আসলে উপভোগ করতে পেরেছি এমন নয়, জাস্ট তাল মিলিয়ে নেওয়া। শুরুর দিকে একটু সমস্যা হতো, অ্যাকাউন্টিংয়ের বিভিন্ন টার্ম বুঝতাম না, অন্যান্য বিষয়গুলো যখন ছিল খুব কঠিন মনে হতো, কিন্তু আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যায়। আর সত্যি কথা বলতে যে ডিপার্টমেন্টে আমার বন্ধুরা
রেজাল্ট অনেক ভালো, তারা মাল্টিন্যাশনাল কোম্পানি বা ভালো কোনো ব্যাংকের জন্য প্রস্তুতি যখন নিচ্ছিল, কিন্তু আমার কাছে মনে হয়েছে আমার রেজাল্ট তো তাদের মতো অত একটা ভালো না, তো আমি আসলে বিসিএস এর জন্য পড়াশোনা করি। আর যেহেতু আমার তো শুরুতেই বললাম যে বিসিএস এর যারা চাকরি হতো আর কি, তাদের সামাজিক মর্যাদা, তো সেই বিবেচনায় মনে হয়েছে যে এখানে দেশের জন্য কাজ করার একটা সুযোগ রয়েছে। তো সেই অর্থেও আমার এটা প্রথম বিসিএসই আমার হয়ে যায়। আমি আসলে খুব লাকি, আল্লাহর রহমত আছে আমার উপরে। আর এই বিষয়ে টিউশন একটা বড় ফ্যাক্টর। যারা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন বিভিন্ন ভাষায় যারা টিউটর হিসেবে কাজ করেন, বিশেষ করে গণিত, আমাদের ইংলিশ এবং অন্যান্য বিষয়, বিজ্ঞান, এই বিষয়গুলো তাদের ভালো ধারণা থাকে এবং এটার সুবিধা তারা বিসিএস এ পায়। আমাদের যখন পিডি শুরু হয় তখন আমাদের প্রায় 2.5 লাখের মতো পরীক্ষা ছিল। কততম বিসিএস এর অংশগ্রহণ নিয়েছে? 34তম বিসিএস এর 2.5 লক্ষ প্রতিযোগীর মধ্যে থেকে আমাদের যখন প্রথম বাছাই করা হলো তখন আমরা মাত্র 12,000 প্রথমে কোয়ালিফাইড করা হয়েছে। কিন্তু আমাদের সময়টা মানে এত কম হওয়াতে মানে এটা অবিশ্বাস হচ্ছিল অনেকের কাছে যে এত কম নিল। অনেক বেশি নাম্বার পেয়েও অনেকে আসলে বাদ পড়েছে, যার কারণে একটা আন্দোলন হয় এবং এই আন্দোলনের পরে আপনার হয়তো মনে আছে কিনা, যার কারণে এই 12,000 থেকে 46,000 পরে টিকানো হয়। আবার এই লিখিত পরীক্ষায় 46,000 ছাত্রছাত্রী আমরা অংশ নিয়েছি এবং লিখিত পরীক্ষা আসলে প্রিলিমিনারি পরীক্ষার চেয়ে তুলনামূলক সহজ। প্রিলি পরীক্ষাটাই একজন বিসিএস যিনি দিতে চান তার জন্য খুব ইম্পর্টেন্ট। লিখিত পরীক্ষায় নিজের যে মেধা, নিজের যে যোগ্যতা, সৃজনশীলতা, এটা আসলে কাগজে ছাপানোর সুযোগ থাকে। কিন্তু প্রিলি পরীক্ষায় এমসিকিউ টাইপের প্রশ্ন থাকে এবং সেখানে আসলে আপনি যদি 1 ঘন্টার মধ্যে, এখন তো অনেক বেশি 200 মার্কের পরীক্ষা হয়, আমাদের সময় 100 ছিল, তো এইখানে ভালো করাটা খুব ইম্পর্টেন্ট। তবে পজিটিভ হচ্ছে যে আমাদের সময় কিন্তু কোনো সিলেবাস ছিল না। যে আমরা যখন এখন বর্তমানে যে পরীক্ষাটা হয় তার ক্ষেত্রে সিলেবাস দেওয়া হয় সাবজেক্ট অনুযায়ী। তো যদি কেউ বিসিএস ক্যাডার হতে চান তাহলে প্রথমে আমি বলবো যে এই সিলেবাসটা ডাউনলোড করে টপিক বাই টপিক যদি সে দাগ দিয়ে এবং ওইটা যদি বইয়ের মাধ্যমে সে পড়া শুরু করে তাহলে বিসিএস পরীক্ষার প্রিপারেশনটা খুব গোছানো হয়। এটি বড় একটি বিষয়। আর বিসিএস ক্যাডার হওয়ার জন্য আসলে মনের দিক থেকে অনেক বড় একটি আত্মবিশ্বাস খুব জরুরি দরকার, আর সেভাবে পরিস্থিতিও দরকার। আমাদের বিশ্ববিদ্যালয় লাইফে দেখবেন যে অনেক সময় আমাদের পরীক্ষা হয়, ভাইবা পরীক্ষা হয় একদম বছরের শেষে, কিন্তু আমাদের ইউনিভার্সিটিতে হয়তো আমাদের এমন ছাত্র থাকে যারা 4 বছরের মধ্যে একজোড়া শুও কিনে না, কোনো সময় ব্লেজার পরিবর্তন করে না এবং একটি ভালো শার্টও পরে না। এর সাথে অনেক বিষয় জড়িত, আর্থসামাজিক বিষয় থাকে, অভ্যাসের একটি বিষয় থাকে এবং বিশ্ববিদ্যালয়ের যে বিভাগের পক্ষ থেকেও সিরিয়াসনেসের একটা অভাব থাকে। কিন্তু যখনই সে চাকরির জন্য বসে যায়, সেটা বিসিএস হোক বা অন্য যে কোনো জায়গায়, সেক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো খুবই দরকার, অভ্যস্ত হওয়া দরকার। কারণ বিসিএস এর ভাইবাটা খুবই ইম্পর্টেন্ট, এখানে প্রায় 200 মার্কস রয়েছে এবং এর মধ্যে ভালো করাটা খুবই চ্যালেঞ্জিং। আমাদের অনেক মেধাবী ছাত্রছাত্রী যারা রয়েছে, অনেকেই যাদের চাকরি হয়, যেমন আমার চাকরি হয়েছে, আমার চেয়েও ভালো মেধাবী একজন হয়তো বাদ পড়েছেন এই কারণে যে তিনি হয়তো ভাইবা বোর্ডে ভালো করে বুঝতে পারেননি। তিনি যে প্রশ্নগুলো করা হয়েছে তখন খুবই ভয় পেয়ে গেছেন বা তিনি প্রস্তুত ছিলেন না, বা তার সামাজিক শিক্ষার কোনো একটা কোথাও হয়তো একটা গ্যাপ আছে, যে টেম্পটেশনটা থাকে সেটা আসলে তিনি নিতে পারেননি, যার কারণে সমস্যা হয়। আর আমাদের বিসিএস পরীক্ষার জন্য যেটা দরকার, নিয়মিত একটি কর্মপরিকল্পনার যে লিখিত হতে হবে এমন না, যেমন আমার ইচ্ছা থাকলে আমার নিজের সময়টাকে নিজে ইউটিলাইজ করতে হবে। আমার অনেক সময় দেখা যায় যে আমরা খুব পড়াশোনা করি, আমরা বলার চেষ্টা করি যে হ্যাঁ আমি তো খুব ভালো পড়াশোনা করছি, কিন্তু আমার আসলে ভালো ফলাফল আমি পাচ্ছি না, বা আমার 3বার 4বার 5বারও আমি ভাইবাতে গিয়েছি, আমার চাকরি হচ্ছে না। তো এক্ষেত্রে ভাইবার ইম্পর্টেন্ট। কিছুদিন আগে লাইভেও আমি আপনাদের সবার সাথে শেয়ার করেছি যে ভাইবাটা খুবই ইম্পর্টেন্ট আমি বলি এই কারণ এখানেই আসলে যাচাই করা হয় যে সে বাংলাদেশের সিভিল সার্ভিসে যদি সে জয়েন করে তাহলে সে যোগ্যতার সহিত এই 30 বছর 32 বছর সে কি জনগণের কল্যাণে সার্ভিস দিতে পারবে কিনা। তো আমার যে স্বপ্নটার কথা শুরু করেছিলাম, যে যে বিষয়টি থাকে সেটি যদি হয় যে আমার আসলে নিয়মিত পড়ার একটা অভ্যাস করতে হবে। একই দিনে যে 16 ঘন্টা 18 ঘন্টা পড়াশোনা করতে হবে, এটা চাপ নিতে হবে, বিষয়টি এমন না। আমাদের যে বিভাগ কেন্দ্রিক যে পড়াশোনা, তার পাশাপাশি নিয়মিত পত্রিকা পড়া এবং টেলিভিশনে খবর দেখা এবং সেই বিষয়গুলো একটু ভাবা, একটু অ্যানালাইটিক্যাল নলেজ দরকার।
যেমন বিভিন্ন ক্রাইসিস থাকে বিশ্বে, চলমান বিভিন্ন ক্রাইসিস থাকে, যেমন এখন করোনা ভাইরাস। তো এখন এর পরবর্তীতে যখন বিসিএস পরীক্ষা হবে তখন দেখবেন যে করোনা ভাইরাস নিয়ে অনেক বেশি প্রশ্ন সেখান থেকে আসছে, সেখান হচ্ছে। এছাড়াও এর আগে অনেক ক্রাইসিস ছিল, ইরাক, ইরান, সিরিয়া, উত্তর কোরিয়া, আরো অনেক ক্রাইসিস থাকে বিশ্ব পরিমণ্ডলে। তো এই বিষয়গুলো সম্পর্কে সবসময় আপডেট থাকা এবং যে কলামগুলো বের হয়, সাধারণত যে কোনো একটি পত্রিকার যে কলামগুলো লেখা হয় সেই কলামগুলো যদি একটু পড়া যায় তাহলে দেখা যাচ্ছে নলেজটা আসলে বাড়ে। কারণ প্রিলি পরীক্ষায় অনেক কিছু মুখস্থ করা সম্ভব নিয়মিত টপিক বাই টপিক, কিন্তু যখন লিখিত পরীক্ষা তখন কিন্তু মুখস্থ জ্ঞানে কাজ করে না। তখন এই যে আমার যে পরীক্ষার খাতা থাকবে সেই পরীক্ষার খাতায় যত বেশি অ্যানালিটিক্যাল নলেজটা আমার লেখা সম্ভব তত বেশি আসলে সুবিধা পাওয়া যায়। অনেকেই পরীক্ষা দেয়, আমরা পরীক্ষার খাতায় সাধারণ আলোচনার একটা বিষয় থাকে, তথ্যভিত্তিক উপস্থাপনা করার একটা বিষয় থাকে। যেমন বাংলাদেশের যদি বলা হয় যে বাংলাদেশের আসলে বৈদেশিক বাণিজ্য নিয়ে এটা লেখা, তাহলে বিগত 5 বছরে বছরওয়ারি কত বৈদেশিক বিনিয়োগের যে আমাদের পরিমাণ ছিল সেই পরিমাণগুলো কোটিতে বা অন্য কোনো পরিসংখ্যানের সেখানে লেখা, যদি সম্ভব হয় সেখানে একটি কার্ভ দিয়ে দেখানো যে আসলে বাড়লো নাকি কমলো আমাদের রেমিটেন্সের পরিমাণ। তো এই তথ্যভিত্তিক উপস্থাপনা খুবই দরকার। হয়তো হতে পারে যে বাংলাদেশের খনিজ সম্পদের বিবরণ, সেক্ষেত্রে যদি বাংলাদেশের একটা ম্যাপ আমার মেমোরি থাকে, ম্যাপটা একে কোথায় কোথায় আছে সেখানে যদি একটা বিশেষ চিহ্ন দিয়ে দেওয়া যায় তাহলে সেই বিষয়টি আসলে দেখতে যিনি পরীক্ষক থাকেন তার হয়তো ধারণা হয় যে এই ছেলের নলেজ আছে ইন ডিটেলস, সেক্ষেত্রে একটু সুবিধা পাওয়া যায়। তো লিখিত ক্ষেত্রে এই ধরনের, আমার ক্ষেত্রে আমি যেটা করেছি যে আমি আসলে বিভিন্ন ডাটাবেস এবং যে বাংলাদেশ ব্যাংকের যে অর্থনৈতিক সমীক্ষা থাকে সেই সমীক্ষা থেকে প্রত্যেকটা প্যারামিটারে আমি বিগত 5 বছরের ডেটা এটা আমি মুখস্থ করেছি। তো একদিনে 2 দিনে আমার এটা মুখস্থ হয় না, আমি বারবার প্র্যাকটিস করতাম, লিখতাম নিজে, এবং প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমি ডেটাগুলো পড়তাম যে আসলে 2014 সালে কত ছিল, 15 সালে কত বিলিয়ন ছিল, বা 17 সালে, এরকম আস্তে আস্তে আমি দেখতাম। আস্তে আস্তে প্র্যাকটিস করার ফলে এটা হয়ে গেছে। তো কিছু ডেটা যদি আমার মাথার মধ্যে এরকম গেঁথে যায় তাহলে দেখা যায় যে কোনো প্রশ্নেই এটা লিঙ্ক করা যায়। বাংলাদেশের রচনাবলিতে বা অন্যান্য আমার যে ইংলিশ রয়েছে, সেকেন্ড পেপার রয়েছে, সেখানেও দেখা যাচ্ছে এই ডেটাগুলোই কাজে লাগানো যায়। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টেকনিক যে এই ধরনের ডেটা মুখস্থ করা। আর প্রিলির ক্ষেত্রে যেটা বলবো যে সাবজেক্ট ওয়াইজ যে বইগুলো আমাদের রয়েছে এগুলো কিনতে হবে এবং পড়তে হবে। আমাদের পড়াশোনাতে খুব বেশি এই বিষয়ে করতে হয় তা না, নিয়মিত প্র্যাকটিস করতে হবে। এবং আমি পড়ার সময় একটা বিষয় আমি খুবই গুরুত্ব দিব যে পড়ার সময় অনেক বিষয়গুলো থাকে যেগুলো আমি আগে থাকতেই জানি। যেমন যদি বাংলাদেশের কৃষি নিয়ে জানা হয় তাহলে দেখা যাবে বাংলাদেশের প্রধান খাদ্য শস্য কি, বাংলাদেশে আবাদি জমির পরিমাণ কত, এরকম অনেকগুলো বিষয় থাকবে, রিলেটেড অনেক বিষয় থাকবে। তো দেখা যাচ্ছে অনেক বিষয় আমি জানি, এই বিষয়গুলো টাচ করা যাবে না। যে বিষয়টা আমি জানতাম না, নতুন শিখলাম, সেই বিষয়টি লাল কালি দিয়ে দাগ দিতে হবে। তাহলে হবে কি একটা বই সেটা কমে অর্ধেকে চলে আসবে, এবং পরবর্তী যখন আমি রিভিশনে যাব বা পরীক্ষার আগে আগে যখন আমি আবার রিভাইজ দেবো তখন শুধু আমি এই লাল যে দাগ দিয়ে রাখছি এই লেখাটার উপরেই আমার চোখ যাবে। তাহলে পড়তেও যেরকম আমার মানসিক স্বাচ্ছন্দ্য বোধ হবে এবং এটা আমার পরীক্ষার ক্ষেত্রে অনেক উপকার হবে। এক্ষেত্রে সিলেবাসটা অনেক কমে যায়। এবং আমাদের এখন যে পৌরনীতি রয়েছে বা সমাজবিজ্ঞান রয়েছে, বাংলা সাহিত্য রয়েছে, বাংলা সাহিত্য অনেক আমাদের ছাত্রছাত্রী যারা থাকে দেখা যাচ্ছে আমরা অনেক ব্যাকগ্রাউন্ড থেকে আসি, কেউ ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, কেউ ইংলিশ, কেউ হয়তো আমার মতো বিজনেসের ব্যাকগ্রাউন্ডে থাকি। তো এই বাংলা সাহিত্য নিয়ে এবং ইংরেজি সাহিত্য নতুন করে যোগ হয়েছে। তো এই বিষয়গুলো নিয়ে অনেকের পরিপক্কতার অভাব থাকে। তো আমি ক্ষেত্রে যেটা করেছি সেটা হচ্ছে সকালে উঠেই এই আমার ডেটাবেজের সাথে সাথে আমি সাহিত্য পড়তাম। সাহিত্যের মধ্যে লাল নীল দীপাবলি একটি বই রয়েছে হুমায়ুন আজাদ স্যারের। তো এই বইটি পড়লে গল্পের ছলে আসলে আমাদের প্রাচীন সাহিত্য সম্পর্কে ভালো ধারণা হয়ে যায়। তো এটা খুবই ইম্পর্টেন্ট, লাল নীল দীপাবলি বইটি। এবং আমি আরেকটা বই পড়েছি মোস্তাফিজুর রহমান স্যারের, ছিল বাংলা গৃহশিক্ষক। এই বইটিও 3 ধাপে আসলে বাংলা সাহিত্যগুলো মনে রাখার একটা প্র্যাকটিসের একটা বই। তো এই দুটি বই বাংলা সাহিত্যের জন্য খুবই উপকারী। ইংলিশের জন্য ভালো প্রিপারেশন দরকার, এবং ইংলিশের জন্য একটি বই আছে সাহিত্যের ABC অফ ইংলিশ লিটারেচার, খুব পাতলা একটি বই। যদি কেউ চায় এই বইটি পড়তে পারে তাহলে তার পড়াটা আরো বেশি ভালো হবে। আর বিজ্ঞানের ক্ষেত্রে যে কোনো বই, প্রফেসরসের বা ওরাকলের যে কোনো বই চায় তার টপিক অনুযায়ী পড়তে পারে। ভূগোল রয়েছে, ভূগোল বিষয়ে কোশ্চেন হয়, রাষ্ট্রবিজ্ঞান রয়েছে, সমাজবিজ্ঞান রয়েছে। এখন তো আসলে বিষয়গুলো ভাগ করে দেওয়া এবং কোন বিষয় থেকে কতগুলো প্রশ্ন থাকতে পারে সবগুলোই দেওয়া। তাই এই সিলেবাসটি নিয়ে যদি কেউ 5-7 দিন সময় দেয়, সেই সিলেবাসটি নিয়ে যদি প্ল্যান পরিকল্পনা করে যে আসলে
এখানে আমার কি করা উচিত, কীভাবে আমি করবো, কোন জায়গায় আমার গ্যাপ আছে। তো একদম খুব সহজে এটি একটি সুন্দর একটি কর্মপরিকল্পনা ঠিক করা যায়। আর এক্ষেত্রে অনেক বিষয় হয়, যেহেতু প্রফেশনাল হিসেবে অনেকেই বুঝতে পারে না কোনো বিষয়, সেক্ষেত্রে হয় তার পরিচিত কোনো বিসিএস ক্যাডার বা তার পরিচিত কোনো অফিসার, তার কাছে যদি আসলে বিষয়টা শেয়ার করে, তাহলে দেখা যাবে যে এই বিষয়ে তার আরো একটু ভালো পরামর্শ পেতে পারে। পরামর্শগুলো এই জন্য দরকার যে আমি সবসময় তো কিন্তু বুঝবো না, আমার সময়টা চলে যাচ্ছে, কিন্তু আমি হয়তো এই সময়টা কীভাবে ইউটিলাইজ করতে হবে এই বিষয়টি আমি নিজে বুঝবো না। তার কারণে যিনি পরীক্ষা দিয়ে এসছেন, যার অভিজ্ঞতা আছে, তার কাছ থেকে শুনলে নিজের তো একটা পরিকল্পনা থাকেই, তার সাথে তার নলেজটা একটু লাগানো যায়, তাহলে আরো বেশি ভালো ফলাফল পাওয়া যায়। তো পড়াশোনার ক্ষেত্রে আমি এটাই বলবো, সবার প্রতি এটাই অনুরোধ যে আপনি তো নিজে আমার কথা শুনলেন, যারা যারা আমার এই যারা যারা ভিউ করছেন, এবং এছাড়াও আপনার যে পরিচিত আত্মীয় স্বজন বা ইউনিভার্সিটির বড় ভাই যাদের মধ্যে বিসিএস ক্যাডার রয়েছেন, তাদের গল্পটা তাদের মতো করে শুনবেন পড়াশোনার বিষয়টি, তাহলে আর ভালো একটি ফলাফল পেতে পারেন। আর এক কথা যদি বলি যে বিসিএস ক্যাডার যদি আমি হতে চাই, আমার কি করা উচিত, তাহলে অবশ্যই বলবো যে বই পড়তে হবে পরিকল্পনা মাফিক, আর বইকে আপন করে নিতে হবে। যদি কোনো দুঃখ কষ্ট থাকে, তাহলে বইকে বুকে চেপে সেই দুঃখ কষ্ট সামাল দিতে হবে, এই অভ্যাসটা করতে হবে। মনে হবে যে এই বই একদিন আমাকে সকল বিষয় থেকে মুক্তি দেবে। সেটা সবসময় বলি আমি যে ইফ ইউ ক্যারি দ্য বুক, ওয়ান ডে দ্য বুক উইল ক্যারি ইউ। আর লিখিত পরীক্ষার বিষয়টা আমি বললাম যে অনেক বেশি তথ্যবহুল এবং ছবি সংবলিত আপনার পেপারটি যদি হয়, তাহলে খুব ভালো হবে। তথ্যর কোনো বিকল্প নেই, কারণ একই রকমের লেখা অনেকেই লিখবে, এবং পরীক্ষার খাতার যে ডিজাইনের একটি বিষয় থাকে, স্কেলিংয়ের একটা বিষয় থাকে, যে আমার উপরে সাইন কতটুকু খালি রাখতে হবে। অনেকেই ভালো পরীক্ষা দেন, কিন্তু দেখা যাচ্ছে যে তিনি খাতার মার্জিনটা ঠিক মতো করেন না। কাজেই ঠিকভাবে মার্জিন করাটা খাতার খুব ইম্পর্টেন্ট। রিপ্রেজেন্টেশন, আমার যে আমি কি লিখছি সেই বিষয়টি ফুটিয়ে তোলাটা খুবই দরকার। অনেকে হাতে লাগা খালি খারাপ থাকে, এইটি আসলে যতটা বেশি ইম্পর্টেন্ট, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট সুন্দরভাবে উপস্থাপন করে। হাতের লেখা যেভাবেই হোক, কিন্তু যদি একটু ওভার রাইটিং না করেন, বারবার কাটাকাটি না করেন, সুন্দর একটু পরিচ্ছন্ন একটা উপস্থাপনা খুব দরকার ভালো মার্কস পাওয়ার জন্য। আর ভাইভাতে সবচেয়ে বেশি ক্রিটিক্যাল এই বিষয়টি, যখন একটা ছাত্রের প্রিলি পরীক্ষায় পাশ করেন, রিটেন পরীক্ষা হয়, তখন তার মানসিকভাবে তিনি আসলে 60% বিশ্বাস করা শুরু করেন যে আসলে আমি মনে হয় ক্যাডার হয়ে গেলাম। এবং যখন ফলাফলটা দেওয়া হয়, তখন যদি সে কৃতকার্য না হয়, তাহলে যে ধরনের প্রময় সে চলে যায়, সেখান থেকে পরবর্তী বছর আবার পড়তে বসা, সেখানে আবার এরকম একটা পরিস্থিতি নেওয়া তার জন্য অনেক কঠিন হয়ে যায়। আত্মবিশ্বাসটা একটা চিট ধরে। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি আমার 4th বর্ষেই আমি আইডিএলসি ফাইন্যান্সে পরীক্ষা দিয়েছিলাম। সেখানে আমি ওখানে প্রথম ছিলাম। আমার 26 জন বন্ধু আমরা পরীক্ষা দিয়েছি, আমি ওখানে একমাত্র আমার চাকরি হয়েছিল। এরপর মেঘনা ব্যাংকে আমি পরীক্ষা দিয়েছি, মেঘনা ব্যাংকেও আমি এমটিও ফার্স্ট ব্যাচে এবং প্রথম ছিলাম। মতিঝিল ব্রাঞ্চে চাকরি করেছি 10 মাস, এবং এরপর তো বিসিএস জয়েন করলাম। বিসিএস এর পজিশন ছিল 74। নিঃসন্দেহে এটিও একটি ভালো রেজাল্ট এখানে ছিল, এবং এর পিছনে আমার কাছে প্রত্যেকটি ফলাফলের পিছনে আমার মনে হয়েছে যে ভাইভাটা খুব ইম্পর্টেন্ট। ভাইভায় খুব ভালো রেসপন্স করা, কোনো বিষয় উত্তর দিতে না পারা, সেটা একটি যেমন বিষয়, আবার একটা ভালো প্রেজেন্টেশন, তার নিজের সম্পর্কে একটা ধারণা, একটা ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ, এটা খুব ইম্পর্টেন্ট। আমার অনেকেই আছেন যে খুব সাদামাটা ভাবে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেন, ভাইভা বোর্ডটাকে খুব আবেগের ভাষায় নেওয়ার চেষ্টা করেন, এটি আসলে উচিত না। কারণ যারা বিচার করতে বসেন, যারা মার্কস দেওয়ার জন্য বোর্ডে যারা থাকেন, তারা সবাই খুব জাস্টিফাইড এবং খুব লজিক্যাল কথাবার্তায় বিশ্বাসী, এরকম একটা মুডে থাকেন। আমরা অনেকেই মনে করি যে আমরা খুব ছোটবেলায় হয়তো আমি পরীক্ষা দিতাম, তখন ম্যাজিস্ট্রেট আসতেন আমাদের ক্লাসে, আমি তাকে দেখে অনুপ্রাণিত হয়েছি। আবার কেউ একটু কিছু না করলে ব্যক্তিগতভাবেই বিষয় টেনে নিয়ে আসেন, যে আসলে আমি খুব স্ট্রাগল করে বড় হয়েছি, আমি কৃষকের সন্তান, বা আমার বাবা মা ছিল না, এই বিষয়গুলো জানতে না চাইলেও হয়তো অবতারণা করার একটা প্রয়াস চালান। সেক্ষেত্রে যারা বিচারক থাকেন, যারা ভাইবা বোর্ডে যারা উপস্থিত থাকেন, তারা আসলে বুঝেন যে এই ছেলেটি হয়তো বা অনেক বেশি ইমোশনালি টাচ করার একটা চেষ্টা করেন। তো সেই বিষয়টি অনুচিত, কারণ এমনি জীবন ধারণের জন্য কিন্তু অনেক চাকরি রয়েছে। একজন বিসিএস ক্যাডার হিসাবে যখনই আপনি দেশের সেবা করতে চান, দেশের প্রথম শ্রেণীর আপনি সরকারি কর্মজীবী হিসাবে আপনি মানুষকে সেবা দিতে চাবেন, তখন আপনাকে অনেক বেশি যৌক্তিক হতে হবে, লজিক্যাল হতে হবে। সেক্ষেত্রে আবেগের কোনো জায়গা নেই। আর অনেকেই একই বিষয় অবতারণা করেন, যার কারণে বুঝতে পারেন সহজেই যে আসলে গদ বাঁধার কথা,
বা অনেকেই একই রকম উত্তর দেওয়ার চেষ্টা করেন, সেখানে আলাদাভাবে কিছু পান না, যার কারণে বিচারক যারা থাকেন, পরীক্ষক যারা থাকেন, তারাও বিরক্ত হন। তো এই বিষয়টি খুব ইম্পর্টেন্ট। আমাকে যেটা হয়েছিল আমার ভাইবা বোর্ডে, আমি ঢোকার সাথে সাথেই আমাকে বলেছেন জাস্ট গেট আউট। তো আমি কমান্ড অনুসরণ করে কিন্তু আমি বের হয়ে যাওয়ার জন্য আমি গিয়েছি দরজা পর্যন্ত, সেখান থেকে আবার টেনে নিয়ে আসা হয়েছে যে প্লিজ কাম। যখন আমি যদি সেখানে যদি খুব জোরাজোরি করতাম যে স্যার এটি আমার জন্য চাকরিটা খুবই দরকার, প্লিজ আমাকে ভাইবা বোর্ড থেকে বের করে দিবেন না, সেই বিষয়টি আসলে ভালো হতো না। বরঞ্চ লজিক্যাল জাজমেন্ট দিয়ে তাদের রেসপন্স করাটা খুব ভালো। ভাইবা বোর্ডে অনেকে হয়তো অনেক কোশ্চেনের উত্তর দেন নাই, 2 মিনিট ছিলেন বা 3 মিনিট ছিলেন, এরপরে বের করে দিয়েছেন, তাকে রাগারাগি করে বের করে দিয়েছেন, কিন্তু তারপরও দেখা যাচ্ছে তিনি বিশেষ ক্যাডার হয়ে গেছেন। এরকম অনেক ইতিহাস রয়েছে। আবার অনেকে আছেন খুব বেশি সময় রয়েছেন, 30 মিনিট 40 মিনিট ভাইবা বোর্ডে থেকেছেন, কিন্তু তারপর তার চাকরিটা হয়নি, এমনও বিষয় রয়েছে। অনেক বেশি সময় রাখার পিছনে একটা কারণ থাকে, কারণ হয়তো যারা পরীক্ষক থাকেন তারা চেষ্টা করেন যে আসলে তাকে একটা যাচাই করার চেষ্টা করে তিনি চাকরিটার জন্য আসলেই যোগ্য কিনা। আর যদি কেউ বুঝতে চান যে এই ছেলে কেমন মেধাবী নাকি তার ধারণা কেমন, সেক্ষেত্রে আমার মনে হয় যে 5 মিনিটেই বোঝা সম্ভব যে আসলে সে কতটা মেধাবী, সামগ্রিক বিষয়টা নলেজ কেমন, এই বিষয়টি বোঝা যায়। তা আমি সবাইকে পরামর্শ দিব যে ম্যানার, ইটিকেটস, এই বিষয়গুলো দেখা। যেমন আমি যখন রুমে ঢুকলাম, দরজার রুমে ঢুকে একটু নক করে ঢোকা, বিশেষ করে 3 বার নক করবো, তারপর আমি ভিতরে ঢুকবো, এটা সালাম দিব, বসতে না বললে বসবো না। তো এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট। কি খাওয়া দাওয়া করে আসছি এই বিষয়টি যদি জিজ্ঞাসা করে, তাহলে সেই বিষয় সত্য বিষয়টা উপস্থাপন করা। আর যারা থাকেন সেখানে হয়তো বা অতিরিক্ত সচিব পর্যায়ের লোকজন থাকেন, তারা জীবনে অনেক অভিজ্ঞতা সম্পন্ন। কাজেই আমরা যখন কোনো মিথ্যা তথ্য দেই, কোনো মিথ্যা কথা বলি, তখন এই বিষয়টা তারা খুবই সহজেই ধরতে পারেন। এবং যদি কারো ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটে, যদি কোনো বোর্ডের মেম্বার তারা মনে করেন যে মিথ্যে তথ্য দেওয়া হচ্ছে, তাহলে তার অবস্থাটা খুবই খারাপ, তিনি ভাইবা বোর্ডে ফেলও করতে পারেন। এরকম একটা বিষয়, সর্বক্ষণ সত্য তথ্য দিতে হবে। এবং নিজে পারি না এটা একটা বিষয় আমি শিখে নিব, তার চেয়ে বেশি দরকার হচ্ছে সঠিকভাবে সত্য তথ্যটা উপস্থাপন করা ভাইবা বোর্ডে। এবং যে কোনো বিষয় প্রাসঙ্গিক, আমি একটা জিনিস পারি না কিন্তু হাসি মুখে সেটি বলতে হবে যে স্যার আমার এটা জানা উচিত ছিল, কিন্তু আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, আমি স্যার এখান থেকে বের হয়ে এই বিষয়টি সম্পর্কে আমি জেনে নেব, বা এই বিষয়টা আমার জানা নেই স্যার, আমি আরো বিস্তারিত আমাকে করতে হবে। তবে লজিক্যালি বোঝা যায় কেন বিসিএস এ আসতে চান, এই প্রশ্ন সবার জন্য কমন। কাজে নিজের মতো করে একটু উত্তর দেওয়ার চেষ্টা করা, দেশের জন্য কাজ করতে চাই, অবশ্যই এই বিষয়টা টেনে আনা উচিত যে আমি দেশের জন্য কাজ করতে চাই, জনগণকে সেবা দিতে চাই। কখনোই অনেকেই মনে করেন যে স্যার আসতে চাই, আসলে আমার এখানে পাওয়ার আছে, একটা এক্সারসাইজের বিষয় থাকবে, ক্ষমতা থাকবে। তো এই শব্দগুলো খুবই নেগেটিভ, এগুলো কখনোই টেনে আনা যাবে না। কারণ আমার কিছু ক্ষমতা আছে, আমি পাওয়ার এক্সারসাইজ করবো, এই বিষয়টি একটা গ্রিডি ফিলিংস থেকে আসে। আমরা আসলে সবাই সার্ভেন্ট, নিজের জায়গা থেকে সর্বস্ব বিনয়ের সহিত আমাদের সার্ভিস দিতে হবে, এটাই মূল মন্ত্র। আর যদি কেউ এভাবে কথা বলেও থাকেন, সেই জায়গা থেকে যত দ্রুত সম্ভব সরে আসা উচিত। আসলে পাওয়ার বা ক্ষমতার জন্য আমরা বিসিএস আসতে চাই, এই বিষয়টি একান্তই আমার মনে হয় খুব ভ্রমমূলক হবে। আর এই তো সব বিষয়গুলো সম্পর্কে নিজের তো একটা জাজমেন্ট থাকবেই। আর যেটা হয় যে আমি পড়াশোনা করছি, আমি বারবার মনে করছি যে আমি বইটি পড়বো, কিন্তু আমি পড়তেছি কিন্তু আমার অ্যাটেনশন ঠিক মতো নাই, আমি নিয়মিত হচ্ছি না, কিন্তু আমার নিজেই মনে হচ্ছে না যে আমি আসলে পড়াশোনা করছি না। এটি খুবই মারাত্মক। নিজের জাজমেন্টটা নিজের করতে হবে। যদি আমি হতেই চাই, আমার যদি স্বপ্নই থাকে, সবসময় আমার সুযোগটা কাজে লাগাতে হবে। আমার ক্ষেত্রে এমনও হয়েছে যে আমি হয়তো কোনো টিউশনের বাসায় গিয়েছি, আধা ঘন্টার সময় পেয়েছি, হয়তো দেখা গেছে মসজিদের আশেপাশের মসজিদে আমি বসতাম বা একটা অন্যরকম একটা লোকেশন দেখতাম, তো সেখানে বসে আমি হয়তো আমার চাকরির জন্য যতটুকু পড়ার আমি হয়তো সেখানে আধা ঘন্টা সময় কাজে লাগিয়েছি। এরকম হয়েছে। এমনও হয়েছে যদি কখনো লোকাল বাসে থেমে যেতাম, সেখানে বসেও পড়া শুরু করতাম। এই উদাহরণগুলো হচ্ছে যে আমি কতটা সিরিয়াস, এটা আমি কখনো প্রকাশ করি নাই, বা আমি এটা প্রকাশের বিষয় না, কিন্তু আমার নিজের কাছে নিজে কতটা সিরিয়াস, আমার কেন হইলো না, আমি কেন প্রোগ্রেস হচ্ছে না, এটা জাজমেন্ট নিজেরটা নিজে করাটাই আসলে খুব ভালো। বিশ্ববিদ্যালয় লেভেলে সবাই মেধাবী, যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তারা কিন্তু সবাই মেধাবী, কিন্তু এই মেধাবীতে জায়গা থেকে যৌক্তিকভাবে পড়াশোনা করাটা বিশেষ ক্যাডার হওয়ার জন্য একটি বড় পরামর্শ আমি মনে করি। ইনশাআল্লাহ সকলে যদি আমরা এরকম ভাবে অভ্যাস করতে পারি, আমার কেরানীগঞ্জে যারা রয়েছেন, আমি তো প্রায় লাইভে বসে কথা বলি, আবার কেরানীগঞ্জে যারা আছেন তারা যদি বিশেষ ক্যাডার হতে চান, এবারও আমাদের কয়েকজন করে
38তম বিসিএস আমি অত্যন্ত খুশির সংবাদ। এবং যারা পড়াশোনা করতে চান, বিসিএস পরীক্ষা দিতে চান, তারা যদি স্পেশালি কোনো সময় নিতে চান বা আমার অফিসে আসতে চান, অভিজ্ঞতা শেয়ার করতে চান, সরাসরি এসে পরামর্শ দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি। আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি সবাইকে আহ্বান করবো যে আপনারা আসলে আসুন এবং যদি বিসিএস করা হতে চান এখনই প্রস্তুতি শুরু করুন। আচ্ছা স্যার, বিসিএস এর পড়াশোনা নিয়ে আপনি যদি কোনো প্রেশার কাজ করেছিলেন যে পড়াশোনা কম হয়ে যাচ্ছে আর এরকম, অথবা আপনার বিশেষ কোনো কিছু স্যাক্রিফাইস করতে হয়েছে কিনা? স্যাক্রিফাইস আমরা আসলে সবাই করি, যে আমরা বিসিএস ক্যারিয়ার হয়েছি আমাদের এরকম স্যাক্রিফাইস করি। আমাদের একটা গল্প থাকে, আমাদের গল্পটা সবাই শুনতে পছন্দ করে। কিন্তু এমন অনেকে আছে যে যারা বারবার বিসিএস এর ভাইবা বলে গিয়েছেন, তারা আসলে কৃতকার্য হতে পারে। তাদের হয়তো আমাদের চেয়ে মর্মস্পর্শী আরো কিছু গল্প আছে, সেই গল্পগুলো আসলে আমরা শুনি না, তারাও কখনো বলেন না। কাজেই প্রতিটা মানুষ নিজের মতো করে চলেন, নিজের কিছু স্যাক্রিফাইস থাকে, নিজের কিছু কষ্ট নিজের মধ্যে জমা থাকে, যেগুলো আসলে তার বুকের মধ্যে চাপা থেকে তাকে আরো সামনের দিকে পথ চলতে উৎসাহ যোগায়। আমার ক্ষেত্রে যদি বলি যে আমার আসলে আমি যখন পরীক্ষা দিই, এসএসসি পরীক্ষা 2005-এ, তো আমার সমাজবিজ্ঞান পরীক্ষার আগের দিন আমার বাবা মারা যায়। তো আমি কেন্দ্র থেকে আসার পরে বাবার দাপন টাপন দিয়ে তারপর আবার পরে চলে গিয়েছি পরীক্ষা দিতে। তো ভেঙে পড়ার একটা বিষয় এবং এই লেভেলে এরকম একটা দুর্ঘটনা অবশ্যই অনেক বড় একটি বিষয় থাকে। তো সেই জায়গা থেকে আমি পরদিন পরীক্ষা অ্যাটেন্ড করেছি এবং সমাজবিজ্ঞানে আমি এ প্লাস পেয়েছি। তো খুব বেশি যৌক্তিক হওয়া উচিত। দুঃখ কষ্ট তো আমাদের সবার থাকে, কিন্তু সেখান থেকে সেই দুঃখ কষ্টের সাথে নিজের জীবনটাকে খুব বেশি গুলিয়ে না ফেলে মনে হয় কিছুটা লজিক্যাল হওয়াটা খুব দরকার। আর আমার এক জায়গায় বিয়ে হওয়ার কথা ছিল, কাজে বেশ পর্যন্ত গিয়েছিলাম, কিন্তু বিয়েটা হয়নি আমার বিশেষ ভাইবার কিছুদিন আগে। তো সেই রকমের একটা জায়গা থেকে একটা ধাক্কা, আমি কিন্তু সেটা নিজেকে ঠিকই সামলে নিয়েছি। আবার আমার পিলি পরীক্ষার এক সপ্তাহ পরে আমার আপন বড় ভাই সে ওই পৃথিবী থেকে চলে গিয়েছিলেন, যার কারণে আমার রিটার্নে খুব বেশি সাইকোলজিক্যাল ইফেক্ট পড়েছিল আসলে মানসিকভাবে ভাবি বাচ্চাদের দেখে রাখা। তো সেই জায়গা থেকেও আমি নিজেকে গুছিয়ে নিয়েছি। এই যে গুছিয়ে নিতে পারা, এগুলোকে আসলে স্যাক্রিফাইসের গল্প বলবো না, আমার মনে হয় এটাই উচিত। এবং এটা আসলে স্যাক্রিফাইস না, এটা আসলে কর্মস্পৃহা বাড়ায় আমাদের। আমি মনে করি যে এরকম কিছু বিষয় আমরা থাকি, খুব সুখকর ভাবে থাকি, কিন্তু আমাদের সব বিষয়গুলোতে আমাদের নিয়ন্ত্রণ থাকে না। সৃষ্টিকর্তার পক্ষ থেকে অনেক বিষয় আসে, সকলের প্রতি পরামর্শ থাকবে। অনেকের পারিবারিক কলহ থাকে, বাবা মার মধ্যে ঝগড়ার সম্পর্ক থাকে, সেপারেশন হয়, অনেকের বোনের ফ্যামিলিতে প্রবলেম হয়, আরো অনেক সাংসারিক দুঃখ কষ্টের মধ্যে থাকে, কেউ হয়তো টাকা পয়সার কষ্ট থাকে। তাই আমি মনে করি যে এইগুলো আসলে আমাদের থাকবে, যেমন এগুলোর সাথে আমাদের তাল মেলাতে হবে, ঠিক আছে, কিন্তু সেই জায়গা থেকে আমাদের নিজের মতো করে একটু গুছিয়ে নিতে হবে। গুছিয়ে নিতে না পারলে এই দুঃখ কষ্ট থেকে কখনোই বেরিয়ে যাওয়া সম্ভব না। যদি গুছিয়ে নেওয়া যায়, একটু ওভারকাম করা যায়, তাহলে পরে এই বিষয়গুলো যতদিন চলতে থাকবে মানুষের জীবন, ততক্ষণ পর্যন্ত উৎসাহ জুগিয়ে যায়। আমি মনে করি, এবং আমার যারা শুনছেন, যারা সবাইকেই বলবো যে ব্যক্তিগত দুঃখ গল্প তো অবশ্যই থাকবে, যখন আপনি সফল হবেন তখন বলবেন। এখনই আবেগপ্রবণ হয়ে এইটাকে অজুহাত হিসাবে দাঁড় করানো সম্ভব না। যদি অজুহাত হিসাবে আমাদের ব্যক্তিগত পাওয়া না পাওয়াটাকে আমরা দাঁড় করাই, তাহলে হয়তো বড় কিছু পাওয়া সম্ভব না। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাবো যে আপনার বন্ধু মহলে ক্যাডার হওয়ার আগের আপনি এবং পরের আপনি, এই যে পার্থক্যটা আপনি কেমন দেখলেন বা দেখেন? আমি যদি পার্থক্য করার চেষ্টা করি, তাহলে আমার মধ্যে খুব একটা পরিবর্তন আসে না। আমি আমার বন্ধু বান্ধব, ওরা আসলে আমার যারা বন্ধু সার্কেল ছিল, ওরা এখন ম্যাক্সিমাম ব্যাংকার। আমি ফাইন্যান্সে পড়াশোনা করছি, 180 জন ছিলাম আমরা 6 জন না 7 জন আমরা জয়েন করেছি বিসিএসে। বাকি সবাই চাকরি পেয়েছেন, কেউই বেকার নাই, কিন্তু ওরা ব্যাংকার, যার কারণে সবাই মোটামুটি সেটেলড। এবং এমনিতেও একটা গুরুত্ব তো থাকেই হিসাবে, বন্ধু হিসাবে থাকলেও একটা আলাদা, আমি দেখি সবার কাছ থেকে একটা বন্ধু সুলভ আচরণের মাত্রাটা একটু হয়তো বেশি, গুরুত্বের মাত্রাটা হয়তো একটু বেশি না। আমার জায়গা থেকে আমি মনে করি যে চাকরি এটি আসলে একটা রেসপন্সিবিলিটি, এটি ব্যক্তি মানুষকে বদলে দেওয়ার মতো কিছু না। আমি যতক্ষণ অফিসে থাকি ততক্ষণ আমি অফিসে খুব সিরিয়াস থাকি, অফিসের কেস নিয়ে বোঝার চেষ্টা করি, মানুষের সমস্যা দেখার চেষ্টা করি। যখনই বাসায় যাই তখন হয়তো আমার নিজের জীবনটা নিজের মতো, এটি আমি 24 ঘন্টাই সরকারি চাকরি করি, এটার সাথে মেলাতে হবে বন্ধু বান্ধব আত্মীয়স্বজন সবার সাথে, এই মুডে একটা জীবনযাত্রার পরিবর্তন আসলে এটা আমি নিজ থেকেই করিনি, আর হয়তো বিশ্বাসও করেন এরকম।
আমার মনে হয় ব্যক্তিগত জীবনটা খুব ইম্পর্টেন্ট মানুষের ভালো থাকার জন্য। যতক্ষণ দায়িত্ব আছে তখন দায়িত্ব পালন করবো, বাকিটা হচ্ছে নিজের একদম ব্যক্তিগত। খুবই চমৎকার। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এমন কোনো স্মরণীয় ঘটনা আছে কি যা আপনার মুখে এখনো নাড়া দেয়? হ্যাঁ, অনেক ঘটনাই আছে। আমি শরীয়তপুরে চাকরি করেছি আমার চাকরির শুরুতেই 3 বছর। সেক্ষেত্রে যেহেতু চাকরিতে আমি নবীন, সেই অনুযায়ী মনের একটা কর্মস্থলী ছিল এবং নদীবাঙ্গন এলাকা হওয়াতে মানে এই এলাকার জীবনযাত্রা মানুষের তাদের সাথে মিশে আসলে একাকার হয়ে যেতে হয়েছে, যার কারণে তাদের জীবন জীবিকা নির্বাহ করার একটি বিষয় থাকে। যেমন তারা মায়ের রক্ষা অভিযান আমরা যখন যেতাম তখন দেখা যাচ্ছে তারা জীবনের ঝুঁকি নিয়ে হয়তো নিজের নৌকাটি রেখে তারা লাভ দিত সেই পদ্মায়, সাথে তারা উপর উঠতে পারবে কিনা এটা জানে না। তো এই বিষয়গুলো আমার কাছে খুব বেদনাদায়ক মনে হতো যে এতটা বাধ্য হলে মানুষ এইভাবে একটা জীবন জীবিকায় আসে। একবার গেলাম আমি একটি আশ্রয় কেন্দ্রে আমাদের, তো সেই বাচ্চাটির বয়স নতুন একটা বাচ্চা, তাদেরকে আমরা জমি বুঝিয়ে দেবো, হয়তো 6 মাস বয়স হবে। তো আমি আর আমার সাথে বন্ধু বেড়ালে গেলাম, তো বাচ্চাটি মানে আমার কাছে আসার জন্য কান্নাকাটি করতেছে, সে যে করেই হোক আমার কোলে আসবে এবং খুব সে শান্ত হয়ে গেল। তাকে নিয়ে ছবি তুললাম। আমার এখনো মনে আছে যে একটি ছেলে আসলে আশ্রয় কেন্দ্রে যে দেখছে যে আসলে জন্মের পরে তার হয়তো একটু জায়গায় পার্মানেন্ট কোনো ঠিকানা নাই, তো এতটুকু বাচ্চা কি মনে করে এইভাবে মানে আসছে, এটা খুব লেগেছে। চাকরি জীবন দুঃখজনক ঘটনা যদি বলি, আমাদের প্রাইম পেট প্লাস্টিক, সেখানে প্রায় 23 জন লোক মারা গিয়েছে। তো তাদের বিবর্ষ চেহারা, একটা মানুষ পুড়ে যখন মরে যায়, মানে আমি যখন হাসপাতালে গিয়ে তাদের চেহারা দেখেছি, এটি খুবই বিভৎস। এই চেহারা কখনোই ভোলার নয়, এটি থাকে। চাকরি জীবনে একবার আমি আপনারা শুনেছিলেন যে 1 কিলোমিটার দৌড়ে একজন ছিনতাইকারীকে ধরেছি আমি, রাইট। তো সেটিও একটা বিষয় ছিল যে আমি দেখেছি যে আমার সামনে একজনটা মোবাইল নিয়ে যাবে, তো নাগরিক দায়িত্ব পালন করাটা আমাদের খুব জরুরি। আপনার ভিতর কি ভয় কাজ করেনি যে আপনি ছিনতাইকারীকে দৌড়াচ্ছেন, সে তো আপনাকে আঘাত করতে পারতো? ওই মুহূর্তে কাজ নাই, কিন্তু পরে সবাই যখন বলছে তখন মনে হচ্ছে যে ভয়ের বিষয় ছিল। ওই মুহূর্তে ভয় কাজ করে না। কিছুদিন আগেও এক মেয়ের বিয়ের অনুষ্ঠানে 2 লাখ টাকা ছিল, সেখান থেকে 1.5 লাখ টাকা চুরি হয়েছে। তো সেই টাকাটিও তার এক বান্ধবী নিয়েছিল। অনেক বিপদে পড়েই যেহেতু বিয়ের শপিং, তো সেই টাকাটাও উদ্ধার হয়েছে। তো মানুষের মুখে সবকিছু, আমাদের যখন কোনো কিছু অর্জন, সেটা হচ্ছে মানুষের মুখের হাসি। আর আমাদের মুখে সবচেয়ে মানে অনাকাঙ্ক্ষিত যেটা হচ্ছে সেটা মানুষের কান্না, মানুষের দুঃখ। এটা যখন সমাধান করা যায় না, যেমন এমন অনেক বিষয় থাকে, একটা মানুষ চোখের পানি করছে, সে হয়তো আত্মচিৎকার করছে, কিন্তু তার কোনো উপকার করা যাচ্ছে না, সেই বিষয়টি আসলে খুব বেশি দুঃখের আমাদের জন্য। আমার কাছে মনে হয় যে যেই আসবেন হাসি মুখে বিদায় নেবেন, তার সমস্যার সমাধান হয়ে যাবেন, এটাই প্রাপ্ত। স্যার, আমরা জানি আপনি অসংখ্য গুণের অধিকারী। আপনি খুবই চমৎকার লিখেন, তারপর আপনার একটি সুলিখিত কণ্ঠে গান দিতে পারেন। তা আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি 2টা লাইন গিয়ে শোনাতেন। খুব ভালো দেখি, ভালো গাই, এটা শুনে সেটা তো নিজে বিচার করতে পারবো না, কিন্তু মানুষের প্রত্যেকেই নিজের জীবনকে নিজের হালকাভাবে নিতে চায়। সব কার্যক্রম থেকে নিজেকে একটু অন্যরকম ভাবে দেখা, নিজের জীবন বোধকে দেখা, সৃজনশীলতার পথে থাকা, এই বিষয়গুলো থেকে এই ধরনের প্র্যাকটিস আসলে আমরা করে থাকি, ব্যক্তিগত মানে ওইভাবে না। তোমার তুলনা পৃথিবী ঘুরে পাই না কোথাও আমি, তোমার তুলনা পৃথিবী ঘুরে পাই না কোথাও আমি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু তুমি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু তুমি। ধন্যবাদ। অসাধারণ, অসাধারণ। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আর আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনার জন্য আমাদের এই ক্ষুদ্র উপহার স্মারক গ্রহণ করে ধন্য করবেন। ধন্যবাদ ঢাকা ক্যানভাস আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা পরস্পর যে বিষয়গুলো শেয়ার করলাম, সেই বিষয়গুলো নিয়ে কেরানীগঞ্জ সহ যারা শিক্ষার্থী ভাই যারা রয়েছেন, তারা সকলেই উপকৃত হবেন বলে আমি বিশ্বাস করি। এবং পরবর্তীতে আরও একজন সফল মানুষ, যার কথা শুনে মানুষ উপকৃত হবে, সেরকম একজন অতিথির কথা আপনারা রেকর্ড করে সকলে শোনানোর ব্যবস্থা করবেন বলে আমি বিশ্বাস করি। আপনাদের এই অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।